সম্মানিত দর্শক, ভারতে শেখ হাসিনা কেমন আছেন? তিনি কি ভালো আছেন এবং তিনি কি ভালো থাকবেন? তার ভবিষ্যৎ কি? এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে কিনা, দেবে কিনা? যদি ভারত আশ্রয় দেয় তাহলে পরিণতি কি হতে পারে? আমি অনেকবার বলেছি যে শেখ হাসিনাকে ব্যবহার করা হচ্ছে এবং শেখ হাসিনা ব্যবহৃত হচ্ছেন, এবং ভারতের সঙ্গে তার যে ধরনের সম্পর্ক রাখা দরকার তিনি ঠিক সেই সম্পর্কটি রাখতে পারেননি। তিনি বারবার ভারত দ্বারা অপমানিত হয়েছেন। অপমানিত হয়ে তিনি ঘুরে দাঁড়াতে চেষ্টা করেননি। তিনি যদি ঠিক 2015 সন থেকে চীনের সঙ্গে একটা ঐতিহাসিক সম্পর্ক স্থাপন করে ফেলতে পারতেন, তাহলে আজকের এই যে পরিণতি, এটি তাকে ভোগ করতে হতো না। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, এবং তার মাধ্যমে তিনটি নির্বাচন এবং বাংলাদেশের এরকম জেনোসাইড তারা চালিয়েছে। বিশ্ব রাজনীতিতে ভারত রীতিমতো এক ঘরে হয়ে যাবে এবং আমাদের এই ভূখণ্ডে রীতিমতো নিষিদ্ধ হয়ে পড়বে, এবং ভারতের থিঙ্ক ট্যাঙ্ক যারা রয়েছেন তারা এটা খুব ভালো করে জানেন। এবং ভারত যদি এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করে, তাদের এই 7 সিস্টারগুলো তাদের হাত ছাড়া হয়ে যাবে উইদিন 1 থেকে 2 বছরের মধ্যে। অর্থাৎ এখানে যদি বর্তমান সরকার চীনের সহযোগিতা নেয়, তাহলে ভারতের 7 সিস্টার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না তাদের। তো ভারত এই বিপদ কিভাবে বুঝতে পারে, এটা ভারতের এই সময়টিতে যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন তাদের কিছু আলাপ আলোচনা, সাক্ষাৎকার যদি আপনি দেখেন, খুব স্পষ্টতে আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ গোয়িং অন দেয়ার। তো সেই কারণে ভারত থেকে শেখ হাসিনাকে যত দ্রুত তারা বের করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটি যদি তারা না পারে, অর্থাৎ তাকে গ্রহণ করার যদি তারা না করতো, এটি ভারত নিন্দিত হতো সারা দুনিয়াতে। কিন্তু তারা সেটা গ্রহণ করেছে। এখন এটি বর্জন করার জন্য এমনকি তারা সর্বশেষ চেষ্টা করবে একে ভুটানে পাঠানোর জন্য, অথবা তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, আন্তর্জাতিক আদালতে তুলে দিতে হবে। এই দুটোই ভারতের জন্য ভীষণ রকম অস্বস্তিকর, এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভেদ, বিসংবাদ, এমনকি দাঙ্গা হাঙ্গামা লেগে যেতে পারে, হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যেতে পারে শেখ হাসিনাকে নিয়ে। সেক্ষেত্রে যা হয় সেটা হলো স্লো পয়জনিং। ধীরে 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 বিষ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু সে এইজেড, তো তাকে একেবারে আইসিইউতে পাঠিয়ে দেওয়া, ইনঅ্যাক্টিভ করা, গ্লোবাল মিডিয়াতে তার অসুখগুলো দেখানো, তারপরে একটা সময় তাকে মৃত্যু ঘোষণা করা, এটাও রাজনীতির ময়দানে একটা দুটো নয়, শত শত হাজার হাজার ঘটনা যুগে যুগে কিন্তু ঘটে আসছে। তো কাজেই এখন এই যে শেখ হাসিনার জীবন নিয়ে, তার বেঁচে থাকা নিয়ে ভারত রীতিমতো অসহায় হয়ে পড়েছে, এবং সে এখানে কোনো রকম মানবিক, রাজনৈতিক বা কোনো কূটকৌশল দেখানোর তার সময় নেই। এখন ভারতকে তার নিজের পিঠ বাঁচানোর জন্য লড়াই সংগ্রাম করতে হচ্ছে, এবং সেক্ষেত্রে শেখ হাসিনা তাদের মাথার উপর একটা বোঝা হিসেবে রয়েছে। এই বিষয়গুলো শেখ হাসিনা বিশ্লেষণ করতে পারেননি, সিদ্ধান্ত নিতে পারেননি, আর সিদ্ধান্ত নিতে না পারার কারণে এইবার ক্ষমতায় এসে তিনি যখন চীনে গেলেন, এবং সেখান থেকে তিনি অপমানিত, লাঞ্ছিত হয়ে শূন্য হাতে বাংলাদেশে ফিরে আসলেন, এবং ফিরে আসার পর যে সংবাদ সম্মেলন করলেন, সেখান থেকেই তার পতন শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে ইঙ্গিত দিয়েছিলেন যে তোমার পতন সন্নিকটে। এটা তিনি বেজিং এ বসে অনুধাবন করতে পারেননি, এবং তার আগে যখন একটার পর একটা বেনজির কাণ্ড ঘটলো, ছাগল কাণ্ড ঘটলো, আসাদ কাণ্ড ঘটলো, এটাও কিন্তু তার জন্য একটা ইঙ্গিত ছিল। When bad days come,
খারাপ একটা সময় আসে, তার কিছু ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। তো যা হোক, যেটা বলছিলাম সেটি হলো, শেখ হাসিনা সেই জিনিসটি বুঝতে না পেরে তিনি একবার দিল্লিমুখী হয়েছেন, একবার আমেরিকার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছেন, লবি নিয়োগ করেছেন, আবার চীনের দিকে ঘোরাফেরার চেষ্টা করেছেন। আর এই দিকে তিনি যে চোরটা তৈরি করেছিলেন, বদমাশ তৈরি করে ফেলেছিলেন, সেই বদমাশগুলো বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দেশীয় অর্থনীতিকে বিভিন্নভাবে ছিদ্র করে পুরো একেবারে ঝাঁঝরা করে ফেলেছিল। ফলে গণভবনে তার যে অবস্থানটা আসলে শেষ মুহূর্তে জাহান্নাম হয়ে পড়েছিল। এখন তিনি দিল্লিতে গিয়েছেন। এই দিল্লিতে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। তিনি বাংলাদেশ থেকে প্রথমে হেলিকপ্টারে করে কোথায় গিয়েছেন? ঢাকা এয়ারপোর্টে, না আগরতলাতে, না কলকাতাতে, না দিল্লিতে, এখন অমীমাংসিত। খবর বেরোচ্ছে যে তিনি প্রথমে এমন একটি জায়গাতে গিয়েছেন হেলিকপ্টারে, এবং সেখান থেকে তাকে বিমানে করে, প্লেনে করে তাকে দিল্লিতে নেওয়া হয়েছে। আবার দিল্লিতে নেওয়ার আগে দিল্লির কর্তৃপক্ষ যথেষ্ট সময় নিয়েছে তাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়ার জন্য, এবং এখনো পর্যন্ত দিল্লি সেই চেষ্টা করে যাচ্ছে তাকে ইংল্যান্ডে বা অন্য কোনো দেশে পাঠানোর জন্য। কিন্তু আজকের এই দিনটি পর্যন্ত শেখ হাসিনার জন্য কোনো সুসংবাদ নেই যে তিনি তৃতীয় কোনো দেশে স্থায়ীভাবে থাকবেন বাকি জীবন পরিবার পরিজনকে নিয়ে। তারা তাকে রাজনৈতিক আশ্রয় দেবে, অথবা ভারত তাকে রাজনৈতিকভাবে আশ্রয় দেবে, প্রোটেকশন দেবে, এবং তার চলাফেরার স্বাধীনতা এবং রাজনীতি করার স্বাধীনতা তাকে দেবে। যেভাবে ইংল্যান্ডে তারেক রহমান সাহেব আশ্রয় পেয়েছেন, ঠিক এরকম আশ্রয় ইংল্যান্ডে তো তিনি পাচ্ছেন না। ভারত তাকে এরকম সুযোগ দেবে যে তিনি ওখানে বসে স্কাইপিতে বাংলাদেশে বসে আওয়ামী লীগের লোকদের সাথে কথা বলবেন, এই সুযোগ তাকে ভারত দেবে। এটা বলতে গেলে অসম্ভব একটি বিষয়। বাংলাদেশে যে আওয়ামী লীগ, তাদের যে রাজনীতি, তাদের যে মতাদর্শ এবং শেখ হাসিনার ভবিষ্যৎ এবং তার বংশধরদের রাজনৈতিক ভবিষ্যৎ, এটিকে কাগজে কলমে আইনের মার প্যাচে দেশে এবং দেশের বাইরে পুরো ধ্বংস করার জন্য সকল প্রস্তুতি এই দেশের সিভিল সোসাইটি, দেশে এবং দেশের বাইরে অনেক পক্ষ সময়ের সেই জিনিসগুলো রয়েছে। ফলে সামনের দিনগুলিতে আন্তর্জাতিক আদালতে মামলা হওয়া এটি সময়ের বিষয় মাত্র। দেশে ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়েছে, আরো অনেক মামলা হবে, এবং এত তরতাজা লোককে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যু কার্যকর করতে হবে। আওয়ামী লীগ জামাতের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মনে করেছিল যে বিরাট কিছু করে ফেলেছে, তো জামাতের কয়জনকে ফাঁসি দিয়েছে। এখন যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সেই হেফাজতের সময় যে ম্যাসাকারগুলো হয়েছে, বিডিআর এর যে কিলিং হয়েছে, পিলখানা কিলিং, সেটি, আর এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই সময়টিতে যে প্রাণহানি হয়েছে, সবকিছুর যে তথ্য প্রমাণ রয়েছে, ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্ট ব্যবহার করে আওয়ামী লীগের 1 লাখ লোক, কম করে হলেও 1 লাখ নেতা কর্মী, আমলা কামলা, পুলিশকে ডাইরেক্ট ফাঁসিতে ঝুলিয়ে মারা, ফায়ারিং স্কোয়াডে মারা, এটার কোন বিষয়ে আইনগত বৈধতা রয়েছে। কিন্তু তার অত্যাচার এবং তার জুলুমে 2009 থেকে এখন পর্যন্ত মানুষের যে মন এবং মস্তিষ্কে নিত্য নতুন তথ্যপত্র এমনভাবে যুক্ত হয়েছে, ফলে শেখ হাসিনা রেজিমের যত বিষ বাষ্প রয়েছে, যেমন 75-এর 15 আগস্টের যে মহা দুর্যোগ, দুঃখজনক ঘটনা যারা ঘটিয়েছে, তারা খুব সহজ সরল কষায়ের মতো চিন্তা করেছে যে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে যদি মেরে ফেলি, এই পরিবারের রক্ত যেখানে যেখানে আছে খুঁজে খুঁজে সব শেখ মারো,
তাহলেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যাবে। কিন্তু এইবারে যারা আন্দোলনকারী তারা চিন্তা করেছে যে না, কাউকে শারীরিকভাবে মেরে তার আদর্শ নষ্ট করা যায় না। আফ্রিকাতে ঘটেছে, ইউরোপে ঘটেছে, আমেরিকাতে ঘটেছে, ভারতে ঘটেছে। অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা করা যায়নি। শিবাজির বিরুদ্ধে প্রায় 20 বছর সম্রাট আওরঙ্গজেব যুদ্ধ করেছেন, কিন্তু তাকে গ্রেপ্তার করার পর তাকে মারা যায়নি। এর কারণ হলো তিনি তখন হিন্দু জনগোষ্ঠীর মধ্যে অবতার বা দেবতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। তো আওরঙ্গজেব যদি তাকে মেরে ফেলতেন, সমস্ত ভারতবর্ষের স্থিতিশীলতা বিনষ্ট হয়ে যেত। ফলে তাকে জেলখানাতে রাখতে হয়েছে এবং সুযোগ বুঝে তিনি সেখান থেকে আবার পালিয়ে গেছেন। এরকম আরো অনেক ঘটনা। ইন্দিরা গান্ধী অনেকে মেরে ফেলতে চেয়েছিলেন তাদের নিজের দেশে। তিনি রাম জেঠমালানিকে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু তিনি পারেননি। শি কুড নট, তিনি পারেননি। আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।